হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। মেসেঞ্জার গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দেন।
আমরা কি শুরু করব না ওয়েট করব আর কিছুক্ষণ? স্যার কথা অনেক। আমি আসি, শোনা যাচ্ছে কথা? হ্যালো, একদমই আস্তে শোনা যাচ্ছে। একদমই আস্তে। এবার শোনা যাচ্ছে? জি, এবার শোনা যাচ্ছে স্যার। আবার ল্যাব রিপোর্ট জমা দিয়েছেন মাত্র 16 জন, লাস্ট ল্যাব রিপোর্টটা। ল্যাব রিপোর্ট 6 দিয়ে দিই আজকে। আজকে তা শনিবার না, তাহলে নেক্সট 21 তারিখ। দেখেন আমরা লাস্ট ক্লাসে দেখছি কতটুকু আমরা পাঞ্চিং শেয়ার চেক পর্যন্ত মানে দেখছিলাম, তাই না? আজকে আমরা দেখবো, দেখেন বিম শেয়ার চেক। বিম শেয়ার চেক, এই যে আমার প্যানেলটা আছে, এই প্যানেলে এখানে কত দূরে আসলে বিম শেয়ারটা ডেভেলপ করবে। তাহলে সাইড অফ ইকুইভ্যালেন্ট স্কয়ার √π/4 ডি স্কয়ার, ঠিক আছে? ডি বলতে আপনি সি ও বলতে পারেন, π/4 সি স্কয়ার, কারণ সি এর ভ্যালু আমরা 4 ধরছি, π/4 × 4 স্কয়ার। তো ক্যালকুলেশন করলেন 3.54 চলে আসবে। এখন দেখেন শেয়ার ইজ ক্রিটিক্যাল অ্যাট আ ডিসটেন্স কত। দেখেন আমি বলি, এই যে পোরশনটা, এইটার লেন্থ হচ্ছে 3.54, তাহলে এই সেন্টার থেকে, তাহলে এইখান থেকে এই এত ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে যদি d/2 ধরি, তাহলে এইটার অর্ধেক প্লাস d/2,
এই ডিস্টেন্সে হচ্ছে কি হবে যে ক্রিটিক্যাল শেয়ারটা ডেভেলপ হবে। দেখেন তাহলে 3.54/2 প্লাস d/2, তো ক্যালকুলেশন করলে 2.31 2.31 ফিট কি ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্কয়ার। তার মানে এইখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে কত 2.31। তাহলে ভিডি এই যে ডেভেলপড শেয়ার যেটা এইটা আসলে কত আসে আমরা একটু যদি দেখি। দেখেন 8.69, 8.69 বলতে কোনটা? তাহলে আমার এখন দেখেন 8.69 এর জোন কোনটা হচ্ছে আমরা একটু যদি দেখি মার্ক করে। এই যে এইদিকে জোনটা, আবার এদিকে জোনটা, আবার এদিকে জোনটা, আবার এদিকে জোনটা। তাহলে 8.69 ইন্টু 22 মানে মূলত হচ্ছে এই অর্ধেকের সাপেক্ষে এই ডানে ক্যালকুলেশন করছে, এদিক থেকে এদিকে। তাহলে এই পোর্শনে কত শেয়ার ডেভেলপ হচ্ছে, লেন্থ হচ্ছে 22, এই যে 22 ইন্টু এই ডিসটেন্স কত 8.69, 8.69, আর এখানে ওয়েট কত ডাব্লিউ ভ্যালু হচ্ছে 300। সো 300 দ্বারা যদি গুণ করেন তাহলে এখানে কত আসবে, দেখেন এখানে এই ভ্যালুটা চলে আসবে। এই জিনিসটা বুঝতে পারছেন? হ্যালো, এই জিনিসটা বোঝা গেছে? 8.69 টা স্যার বুঝতেছে না। আচ্ছা 8.69 দেখেন এই যে আমার এইখান থেকে এই ডিসটেন্সটা 11 থেকে যদি আমরা 2.31 বাদ দিয়ে দেই, দেখেন ক্যালকুলেটর যদি আমরা হিসাব করি, 11 মাইনাস 2.31 তাহলে 8.69 থাকে না? তাহলে আমি বলতে পারি না এই ডিসটেন্সটা 8.69? জি স্যার এখন বুঝতে পারছি। এখন দেখেন ভি অ্যালাউয়েবলটা কত, 1.1 রুট ওভার এফ প্রাইম সি ইন্টু বি ডি। ঠিক আছে, বি এর ভ্যালু কত 22 ফিট প্যানেল লেন্থ, 22 ইন্টু 12, আর ডি কত, ডি হচ্ছে 6.5 মানে D2 আর কি, D2 কি লেখেন D2। তাহলে এখানে পাচ্ছে কত, এখানে এত। তার মানে এই অ্যালাউয়েবল পর্যন্ত গ্রহণযোগ্য, কিন্তু আমার আছে কত 57,000, আমার 1,03,000 পর্যন্ত গ্রহণযোগ্য 57,000। তার মানে কি এটা গ্রেটার দেন ভি ডেভেলপ, তাহলে ওকে, তাহলে আমাদের এই ডিজাইনটা ঠিক আছে। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এরপর দেখেন, এরপর হচ্ছে আমাদের স্টিল ক্যালকুলেশন। আচ্ছা এর উপর পর্যন্ত কোনো সমস্যা আছে? যে প্রশ্নটা বুঝাইলাম এখানে কারো কোনো সমস্যা বা কিছু আছে? না স্যার। আচ্ছা এখানে যদি কোনো সমস্যা নেই তাহলে আমরা পরে যাইতে পারি। তাহলে দেখেন কলাম স্ট্রিপে কি এরিয়া অফ রিইনফোর্সমেন্ট ইকুয়াল টু এম ডিভাইড বাই এফ এস জেডি। তাহলে আমরা দেখি যে কলাম স্ট্রিপে মোমেন্ট কত, একটু উপরে উঠে যাই। দেখেন কলাম স্ট্রিপে মোমেন্ট কত আছে, 112.84। এটা আরেকটা ফাইল ওপেন করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। স্যার পাশে কি আর একটা ক্লাস হয়? হ্যাঁ আরো ক্লাস হচ্ছে।
আপনাদের অন্যান্য স্যাররাও ক্লাস নিচ্ছে। সাউন্ড হচ্ছে নাকি আপনাদের? সাউন্ড শুনতে পাচ্ছেন? জি স্যার, পাশ থেকে আসতেছে হালকা সাউন্ড। আচ্ছা আচ্ছা, হালকা একটু আসবে আর কি। এখন পাচ্ছেন? আচ্ছা দেখেন, কলাম স্ট্রিপে মোমেন্ট কত আসছে? এরিয়া অফ রিইনফোর্সমেন্ট যদি চিন্তা করেন তাহলে দেখেন এত ডি ইন্টু 12, তাহলে এই যে এটা কি ছিল, পাউন্ড ফিটে ছিল, এটাকে কি পাউন্ড ইঞ্চিতে নিয়ে গেল। এফএসজেডি এই ক্যালকুলেশন বদলে কি 8.14 ইঞ্চি স্কয়ার। তাহলে কলাম স্ট্রিপে এই পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে। তাহলে প্রোভাইড লিখছে যে 6 নাম্বার বার 19টা লাগবে আর কি। এখন দেখেন এটা কিভাবে পাই, এটা কি বুঝতে পারেন যে কতগুলা বার লাগবে? স্যার এরিয়াটা বের করার সিস্টেম জানা থাকলে স্যার সম্ভব একটা বারে 6 নাম্বার বারে। আচ্ছা তাহলে দেখেন আমরা যদি করি তাহলে n ইনটু এরিয়া অফ বার ইকুয়াল টু 8.15। তাহলে 6 নাম্বার বারে যদি এরিয়া চিন্তা করি তাহলে কি বলতে পারি, 6/8। এটা কি পাইলাম ডায়া, এটা স্কয়ার, বেশি হয়ে গেল নাকি, 6/8 স্কয়ার ইন্টু পাই ভাগ হচ্ছে 4, তাহলে স্যার 0.44। আমাদের কাছে একটা গুগল থেকে নামানো আছে স্যার এরিয়া গুলা কোন কোন বারের কত। তো ভালো, দেখেন 18.5 আসে। ওকে, তাহলে এটা তাহলে 19টা বার, 6 নম্বর বার 19টা। ঠিক আছে, এখন কলাম স্ট্রিপে যে পজিটিভ মোমেন্ট তার জন্য কত রিইনফোর্সমেন্ট আসবে এই দেখেন। সেম সিমিলারলি ক্যালকুলেশন করলে 4.77, তাহলে 5 নাম্বার বারের এরিয়া কি আরো কম, 5 নাম্বার মানে 0.31 সম্ভবত, দেখি ঠিক আছে কিনা। 5/8 স্কয়ার ইন্টু ভাগ 4, 0.31। 0.31 তো এখানে ক্যালকুলেশন করলে চলে আসবে। এরপরে দেখেন মিডল স্ট্রিপে যদি আসেন তাহলে যে মিডল স্ট্রিপের ক্ষেত্রে সেম সিমিলারলি নেগেটিভ মোমেন্ট, মূলত এটা হবে অ্যাট বটম আর কি, এটা সাপোর্টে, এটা একটা বটম হবে, এটা ভুল লেখা আছে আর কি, এটা হচ্ছে বটম। নেগেটিভের জন্য টপে কত, মানে আর এইটা যেটা সেটা হচ্ছে এটা টপ। আবার এখানে ঠিক এইভাবে, আর এটা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং যদি আপনার বই দেখেন তাহলে এটা হচ্ছে নিলসনের বইয়ের এই পেজে আছে আর কি। এই যেটা হচ্ছে আপনার মূলত হচ্ছে যে জিনিসটা সেইটা হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং, মানে কোথা থেকে কতবার কত দূরে যাবে কি যাবে সেই জিনিসগুলি। ল্যাব রিপোর্টে কি এই ফিগারটা দেয়া লাগবে? হ্যাঁ, আপনাদের যেটা আসবে যেভাবে আসবে ওই হিসেবে দিবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন এই পর্যন্ত?
এই বন্ধু বোঝা গেছে সবার? আর বারে এরিয়ার সূত্রটা একটু বলেন তো স্যার। যদি 6 নাম্বার বার থাকে তাহলে 6/8 ধরেন 6 নাম্বার। জি স্যার। এটা তো স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। বললাম এই যে সূত্রটা, যত নাম্বার বার বলবে সেটাকে 8 দ্বারা ভাগ করে স্কয়ার করবেন ইনটু পাই ভাগ 4। ও আচ্ছা। ঠিক আছে। স্যার আরো ক্লাস নেবেন স্যার? হ্যাঁ দেখতেছি যে আপনাদের তো মোটামুটি টপিক শেষ একটা। এখন এরপরে কোন টপিক করানো যায়, আপনাদের কোনো চয়েস আছে যে কোন টপিক বা কোনো কিছু করা যায়, এরকম কিছু আছে? স্যার আপনার কোর্স কি শেষ স্যার? বুঝি নাই। আপনার কোর্স মানে স্যার লেকচারের কোর্স কি শেষ স্যার? ক্লাসের টার্গেট নিছিলাম স্ল্যাব আর দুই মানে একটা যে 2A স্ল্যাব আর ফ্ল্যাট স্ল্যাব তো আপনারা করেন নাই, তো ফ্ল্যাট স্ল্যাব করাইলাম, 2A স্ল্যাবও করাইলাম। এখন যদি আপনাদের চয়েস থাকে তো স্যার এই টপিক কোনো টপিকে যদি আগান তাহলে আমাদের ভালো হয়, তাহলে ট্রাই করবো সেই টপিক কোনো টপিকে আগানোর। স্যার পাইলের ক্যালকুলেশনটা দেখেন স্যার। বুঝি নাই। পাইল ক্যালকুলেশন পাইলের স্যার। পাইলের
ফাইল টপিক নিয়ে স্যার পড়াতে পারেন। আচ্ছা, স্যারের লিঙ্কে আজকেও আইডি পাওয়া গেছে। দেখেন দেখা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে পাইলের পিডিএফ আছে, পাইলের টপিক। এখন কথা হচ্ছে যে সর্বপ্রথম কথা পাইলের কখন পাইলে আপনারা যাবেন, কখনো নরমালি যাবেন, এটার মধ্যে ডিপেন্ড করবে কার উপরে, যে হচ্ছে ওই ইসের উপরে, সয়েলের কন্ডিশনের উপরে। তো এখানে বলা আছে যে পাইল ফাউন্ডেশনস কখন ইউজ করা হয়, যখন the soil near the surface does not have the sufficient bearing capacity to support the structural load। তার মানে কি আমার উপর থেকে যে পরিমাণ লোডটা আসছে সেটাকে যখন সাপোর্ট করতে পারবে না, তখনই যায় কি আগে পাইলে যাইতে হবে। তারপরে মনে করছেন যে আপনি কি করবেন, যে এই সয়েলটা যে তার টলারেবল লিমিট থেকে কি বেশি সেটেলমেন্ট করতে পারে। ওকে, তারপরে যে দ্য স্ট্রাকচারাল লোডস কনসিস্ট অফ কি ল্যাটারাল লোডস মোমেন্ট, এই আর কি। আর এটা হচ্ছে কি যে এক্সকাভেশন টু কনস্ট্রাক্ট আ শ্যালো ফাউন্ডেশন অন আ ফার্ম সয়েল লেয়ার আর ভেরি ডিফিকাল্ট আর এক্সপেন্সিভ, তখন পাইল ফাউন্ডেশন থেকে যাওয়া হয়। এখন টাইপস অফ পাইল দেখেন, এখানে কি কনস্ট্রাকশনের কাজের উপর ডিপেন্ড করে, যেমন শীট পাইল আছে, কংক্রিট পাইল আছে, তারপর টিম্বার পাইল আছে, কম্পোজিট পাইল আছে, আবার অনেক জায়গায় দেখবেন স্যান্ড পাইলও ইউজ হয়। ঠিক আছে, এই যেমন যদি দেখেন যে শীট পাইল, এগুলো আপনারা বেশিরভাগ দেখবেন কোথায়, যে দেখা যাচ্ছে যে ইসের বিল্ডিং এর যখন কনস্ট্রাকশনের কাজ করা হয় তখন দেখা যাচ্ছে তার পেরিফেরি বরাবর এই শীট পাইলগুলি দেওয়া হয়। তাহলে কি হয়, তাহলে জিনিসটা হচ্ছে যেন সাইড থেকে যে হরিজন্টাল প্রেসার আসবে, ধরেন আমি এই মাঝখানে খুঁড়বো, খুললে কি হবে, যে সাইডের বিল্ডিং থেকে কি প্রেসার আসবে না মাঝখানে জায়গায়, তাহলে আমি যদি এখানে সাপোর্ট না দেই তাহলে দেখা যাবে কি পাশের বিল্ডিং এ ক্ষতিগ্রস্ত হবে, পাশের বিল্ডিং এর ফাউন্ডেশনে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণেই আর কি এই জিনিসগুলি করা। যে স্টিল পাইলে যদি আসেন, যে টাইপস অফ স্টিল পাইল আছে, সার্কুলার পাইল, পাইলে বা প্রিকাস্ট পাইল আছে, যেমন এটা হচ্ছে কি প্রিকাস্ট পাইল, তাই না, আগে থেকে করা, এখন এটাকে কি পাইলকে ড্রাইভ করা হবে। পিকাস্ট ফাইলিং স্যার। হ্যাঁ, তো পাইলের কাজ কি করছেন, এরকম কেউ আছে? এই ক্লাসে পাইলের কাজ করছেন এরকম কেউ আছে? মানে সাইটে সাইটে পাইলের কাজ করছেন এরকম? স্যার অনেকেই তো রানিং জব করে, কেউ তো রেসপন্স করে না স্যার। জি স্যার, আমি করছি স্যার। কে করছেন নাম বলেন একটু। স্যার আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বলেন আপনার এক্সপেরিয়েন্স তো শেয়ার করেন। কি স্যার, কোথায় কোথায় ছিল আপনার প্রজেক্ট? স্যার আমার প্রজেক্ট ছিল স্যার মোহাম্মদপুর স্যার বলছিল আমার 6 স্টোরিজ একটা বিল্ডিং এর প্রজেক্ট ছিল স্যার। আমি লেআউট থেকে শুরু করে স্যার স্ট্রাকচারাল কাজগুলো করছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, অনেক ভালো। তাহলে তো পাইল সম্পর্কে মনে একদম ক্লিয়ার কনসেপ্ট আছে। জি স্যার। ওখানে সয়েলের কন্ডিশন কিরকম ছিল?
স্যার আমাদের এই এটা কি প্রিকাস্ট ছিল না কাস্টিং ছিল? স্যার কাস্ট ইনস্টিটিউট ফাইল করছি স্যার। আচ্ছা আচ্ছা। কাস্ট ইনস্টিটিউট ফাইল স্যার, আমাদের ফাইলের ডায়া ছিল স্যার 20 সেন্টিমিটার। স্যার 20 20 সেন্টিমিটার না সেন্টিমিটার? স্যার, স্যার 20 ইঞ্চি স্যার, 20 ইঞ্চি। হ্যাঁ সেটা তো বলছি 20 ইঞ্চি। 20 ইঞ্চি আর স্যার ওই 60 ফিট 65 ফিট স্যার, দুই ধরনের ফাইল ছিল। 60 ফিট 65 ফিট তো অনেক, তা তো সয়েলের অবস্থা খুব খারাপ। জি স্যার, ওইদিকে সয়েলের অবস্থা খারাপ, ওই স্যার শক্ত লেয়ার অনেক নিচে তো, আচ্ছা আচ্ছা। এই জন্য স্যার। মানে বসিলা বলতে আর তো মনে হয় ইসের বুড়িগঙ্গার পাশেই প্রায় কাছাকাছি। জি স্যার, স্যার বসিলা ব্রিজ আছে না স্যার, হ্যাঁ ব্রিজের ওই আচ্ছা আচ্ছা। কয়টা করে পাইল ছিল? স্যার পাইল স্যার একটা পেজে স্যার দুইটা পাইল তিনটা পাইল এরকম ছিল স্যার, মাঝের গুলাই তিনটা করে ছিল আর সাইডের গুলাই স্যার দুইটা করে ছিল। দুইটা করে, আচ্ছা আচ্ছা। জি স্যার। আর অন্য কেউ এরকম কেউ আছেন যার এরকম এক্সপিরিয়েন্স আছে পাইলের কাজ করার? শেয়ার করেন। বা কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি রবিউল সাহেবের কাছে? জি স্যার, পাইল সম্পর্কে স্যার বাস্তবিক জ্ঞান আছে স্যার, যদি কারো কোনো থাকে ওরকম জানার থাকে কোশ্চেন করতে পারে স্যার। কথা কেটে গেল, কি জন্য বললেন শেষে? স্যার বললাম স্যার পাইলের কাজে স্যার আমার প্র্যাকটিক্যালি করছি তো সাইডে থেকে, তো মোটামুটি স্যার বাস্তবিক ধারণা আছে যে কিভাবে পাইল করা লাগে আর কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, কি আচ্ছা, কি কোয়ালিটি মেনটেন করা লাগে আর আপনি এস্টিমেট একটু টেস্টিমেট। তা পাইলে কি কি সমস্যা আপনারা ফেস করছেন? স্যার পাইলে স্যার একটা মেজর সমস্যা হয়েছিল স্যার আমার, ওই যে 3 পাইলের স্যার একটা বেস ছিল না স্যার, ওইটার ওই স্যার চেঞ্জ করে দেয়া লাগছিল, যে ড্রয়িং এ যেরকম ছিল 3টা স্যার, মানে হ্যাঁ 2টা পাশাপাশি আর একটা স্যার মিডলে থাকে, হ্যাঁ ওইটা আর ওই কর্নারে ছিল, কর্নারে বলতে মিডল সাইডের এই মানে এইদিকে আর কি, ওই সাইডে ছিল ওইটা, আচ্ছা আবার স্যার ওই ওই বেস ওই মানে ডিজাইনে যেভাবে ছিল ওইভাবে বসান বসান মানে লেআউট ওইভাবে দেয়া গেছিল না, মানে বাউন্ডারি লাইন ওই ইসে চলে আসছিল। তারপরে আমি স্যার নিজে ওইটা ঘোরাই দিছিলাম, যে এই সাইডে ও একটা দিয়ে আর ওই সাইডে দুইটা দিয়ে এইভাবে ঘোরাই দিছিলাম। তো ওইটা যখন ঘোরাই দিছিলাম তখন স্যার ওই স্যার ওই শুধু স্যার ঘোরাই দিলে তো স্যার হবে না, ওইটার আবার হ্যাঁ সেন্টার ঠিক থাকা লাগে তো, হ্যাঁ ওই কলামের যে সেন্টার ওটা স্যার হ্যাঁ ওইভাবে ক্যালকুলেশন করে ওইভাবে স্যারই করছিলাম। আর স্যার পাইলের কাজে মেইন হচ্ছে স্যার ওই বোরিং এর সময় একটু ঝামেলা হয়, যদি হ্যাঁ। ওই স্যান্ডি সয়েল হয় মানে বালি স্যান্ডি হয় সয়েল হলে তাইলে তো স্যার, আপনি বোরিং করবেন আর সব কভার হচ্ছে, বোরিং করেছে না কভার হচ্ছে। হ্যাঁ বোরিং করলে স্যার ওইটা বেশি ওয়াশ করলে আবার ভেঙে যায়, পার ভেঙে যায়, তখন দেখা যায় যে স্যার খাঁচা ওইভাবে মানে ড্রাইভ বসানো যায় করা না। যায় না হুম, বা বসানো যায় না, তখন অনেক ঝামেলা পোহাতে হয়। সেজন্য ওই স্যান্ডি সয়েল হলে স্যার ওয়াশ করার দরকারই নেই। হুম। আর যদি কাদা কাদা সয়েল হয় তাহলে 30 মিনিটের মতো স্যার আমরা ওয়াশ করছি। ও আচ্ছা। 30 মিনিট বলে কথা না স্যার, যতক্ষণ কাদা আসবে ততক্ষণই স্যার ওই ওয়াশটা করা লাগবে। ওয়াশ করা বলতে মানে ভিতর থেকে পানি বের করছেন তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি ওই ভিতর আচ্ছা ওই থেকে যে ময়লা পানি ওই পাম্পটার নাম কি জানো, যেই পাম্পটা ঢুকে আপনারা বের করেন, পানি বের করেন, ওটার নাম কি? ওই স্যার ওইটা হোস পাম্প স্যার, ওই আচ্ছা আচ্ছা। স্যার ওই হোস পাইপ আর ওই পাম্প তো স্যার ওইটা পাইপের তো পাম্পটার নাম কি? স্যার পাম্প তো স্যার এটা পাম্প বলে ওইটা একটা মনে এমনি নেই নামটা। সাধারণ কি পাম্প বলে ওইটা পাম্পে স্যার ওইটা। না ওটার নাম আছে, ওটা আলাদা নাম আছে, নরমাল পাম্প না তো। স্যার বোরিং করার সময় অনেক সময় নাকি স্যার কোনো লিকুইড জাতীয় কি ব্যবহার করতে হ্যাঁ হয় স্যার, ওইটা কি ব্যবহার? বলেন বেন্টোনাইট বলেন বেন্টোনাইট ইউজ করা লাগে। বলেন আর বেন্ডোনাইট কেন দেওয়া হয়? কেন স্যার? বেন্টোনাইট দেওয়া হয় স্যার, যদি বোরিং করাকালে ওই ওই যে পার ভেঙে আসে বোরিং করাকালে, আর যাতে পার ভেঙে না আসে সেজন্য বেন্টোনাইট দিলে ওই যে আছে আপনার ওই পানিটা আঠালো হয়, আঠালো হইলে তখন আর পার ভাঙে না,
সেজন্য ওইটা কি পানির মধ্যেই ইউজ করা হয়? হ্যাঁ হ্যাঁ পানির মধ্যে দেয়া হয়। না ওটা এটা বেন্টোনাইট এটা ইউজ আসল করা আসল হয়। আসল অ্যান্সার হইলো না তো। বেন্টোনাইট কেন? বেন্টোনাইট দেওয়ার আরো একটা বড় কারণ আছে। স্যার আমরা এইভাবে জানি আর কি স্যার। আর জি স্যার। না এটা তো মনে করেন যে জি বেন্টোনাইট স্যার। দিলে ওই ওই মাঝখানে পানিটা সুজির মতো হয়ে যায়, তাই না? জি স্যার। আর স্যার আমরা বেন্টোনাইট হিসেবে স্যার ওই কেমিক্যাল ইউজ না করে ওই লাল মাটি আছে না স্যার, লাল মাটি পাওয়া যায়, ওই লাল মাটি ইউজ করছি। ওইটা আঠালো তো। আচ্ছা এটাতে কি ইফেক্টিভ আর হয়, কাজ হয়? জি স্যার লাল মাটিতেও কাজ হয়, কারণ লাল মাটি তো অনেক আঠালো তো, ওইটা ইউজ করে সচরাচর। আর যেগুলা ভালো মেনটেন করে বড় প্রজেক্ট, তখন ওইটা তো কেমিক্যাল ইউজ করে। আচ্ছা আর আমি যে প্রজেক্টে ছিলাম ব্যক্তি মালিকানাধীন একটা প্রজেক্ট, ওইটাই লাল মাটি ইউজ করছিলাম। আমি বলি যে বেন্টোনাইট দেওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে আমরা সবসময় জানি কি যে যে কোনো কিছু যে হাই এনার্জি থেকে লো এনার্জিতে কি সবকিছু ট্রান্সফার হয়, তাই না? একজন যে কোশ্চেন করলেন না, কে কোশ্চেন করলেন যে কেন ইউজ করা হয়, শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার। হ্যাঁ, মনে করেন যে আমরা সবকিছু কি জানি যে হাই ডেনসিটি থেকে সবসময় লো ডেনসিটির দিকে পানি যাবে, তাই তো? হাই থেকে লো এর দিকে তো যাওয়ার কথা, জি জি স্যার। স্যার। মানে হাই এনার্জি থেকে লো এনার্জি। এখন বেন্টোনাইট দেওয়ার কারণে কি হয়, হাই ভিতরে ঘনত্ব থেকে ডেনসিটি, ভিতরে পানির ডেনসিটি অনেক বেড়ে যায়। ডেনসিটি বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে যে বাইরে থেকে পানি, ঠিক আছে, আউটসাইড থেকে, কারণ আপনি যখন পাইলিং করলেন তখন কি সাইড দিয়ে তো পানি আসবে, তাই না? তো এই পানিটাকে তো মাঝখানে ঢুকতে দেওয়া যাবে না। তো আমি যদি ভিতরে ডেনসিটি বাড়ায় দেই তাহলে বাইরের পানিতে ভিতরে ঢুকতে পারবে না, জি স্যার, জি ঠিক আছে? স্যার, এটাই বলার স্যার, আচ্ছা এটাই আরেকটা বলতে জিনিস বলেন তো রবিল সাহেব, যে মনে করেন আমরা তো নিচে কংক্রিট পাসিং করতেছি, জি তাহলে স্যার। তাহলে কেন হচ্ছে ইটা ভেসে আসে, এই যে বেন্টোনাইট ওগুলা ভেসে আসে কেন, নিচে থাকে না কেন? জি স্যার, ওইটা নিচে থাকে না স্যার। আমরা তো ট্রিমি পাইপ দিয়ে স্যার ওই কংক্রিট গুলো নিচে দেই, নিচে দেওয়ার কারণে ওই কংক্রিট স্যার নিচে থেকে যায়, আর ময়লা যেগুলা হ্যাঁ, ওই কারণ কি, কারণ ময়লা কি? পানিগুলো আস্তে আস্তে উপরে উঠে আসে, আর কংক্রিট দিয়ে তো নিচে স্যার হচ্ছে, ভর্তি হচ্ছে। আর না ওই মাটিগুলো ময়লাগুলা তো স্যার উপরে চলে আসে, না, আপনি তো সেই জন্য স্যার। 9-10 অ্যান্সার দিচ্ছেন। আপনি কি অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার বিএসসি করতেছেন, সেই অ্যান্সার দিতে হবে তো। স্যার আমার মনে হচ্ছে কংক্রিটের কংক্রিটের ডেনসিটি বেশি স্যার, ওই যার কারণে কাদামাটির কংক্রিটের কংক্রিটের ভার বহন এই যে ক্ষমতা বেশি স্যার। বেশি। ভার বহন না ডেনসিটি। জি স্যার, জি স্যার। আপনি ওই যে দেখেন না যে রেড সি বা অনেক লবণ সাগর বলে, সেগুলো থেকে মানুষ ভাসে, কারণ কি পানির ডেনসিটি বেশি হলে আপনার ভাসতে সুবিধা হবে। কংক্রিটের ডেনসিটি বেন্টোনাইট দেওয়ার ফলে যে পানিটা হয় তার থেকে অনেক বেশি, এই কারণে যখন কংক্রিট নিচে যায় তখন সেটা আস্তে আস্তে ভেসে ওঠে। এইটা হচ্ছে জি স্যার, রিজন আর কি। তো আপনি যখন এরপর অ্যান্সার দিবে বা আপনাকে জিজ্ঞেস করলে আপনি এভাবে অ্যান্সার দিবেন, বুঝছেন? জি স্যার, জি স্যার। মানে টেকনিক্যাল অ্যান্সার দিবেন, তাহলে না আপনাকে সবাই গুনবে যে না উনি জানে, আসল রিজনটা জানে। বুঝতে জি পারছেন না? স্যার, এগুলো তো এই জি স্যার, স্যার বুঝলাম স্যার। ওই কংক্রিটের ডেনসিটি আর স্পেসিফিক গ্র্যাভিটি স্যার ওইটা বেশি, আর মানে পানির তুলনায় ভারী, সেজন্য আর কি নিচে হ্যাঁ থাকে। এই তো। আর পানি তো না, মূলত বেন্টোনাইট যে দিচ্ছেন বেন্টোনাইট থেকে ভারী, এই আর কি। জি স্যার, ওই তরলের তুলনায় ভারী আর কি। হুম। যেমন স্যার সমুদ্রের পানি আর এই নদীর পানি, সমুদ্রের পানি স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, সেই হ্যাঁ, জন্য ওই জন্য ওই দেখবেন যে মেশে না আর কি। সমুদ্রের পানিতে ভাসা অনেক সহজ। আর স্যার নদীর তেলের ডেনসিটি কম,